জীবন হচ্ছে ভালো মন্দ স্মৃতির যোগফল। এজন্য আমরা চেষ্টা করি জীবনটা ভালো স্মৃতি দিয়ে পরিপূর্ণ করতে। কখনো হয়, কখনো হয় না। ভালো স্মৃতি কুড়াতে গিয়েছিলাম টাঙ্গুয়ার হাওড়ে ঝাপাঝাপি করতে। টাঙ্গুয়ার হাওড়া মানে শুধু টাঙ্গুয়ার হাওড়া, বেসিক্যালি টাঙ্গুয়ার হাওড়ে আসলে আপনাকে আরও কয়েকটা জিনিস অ্যাডিশনাল আপনি দেখতে পাবেন, যেগুলো আসলে আপনার এই এলাকায় আসাটা ওয়ার্দি করে দিবে। ফার্স্ট অফ অল, আমার পেছনে দেখতে পাচ্ছেন মেঘালয়ের পাহাড়। এটা আমি এখন আছি জাদুকাটা নদীতে। জাদুকাটা নদী আপনাকে পুরো জাদু করে ফেলবে, জাদু টানা করে ফেলবে। এখান থেকে আপনার উঠতে ইচ্ছা করবে না, বিকজ এইরকম একটা ভিউ দেখতে দেখতে নদীতে স্নান করা বেশ অ্যামেজিং গেল। এর আগে আপনি যেতে পারবেন যে বারিকা টিলায় যেতে পারবেন, সাদা পাথর যেতে পারবেন, তারপর হচ্ছে রাজাই ঝর্ণা, তারপর হচ্ছে কালা পাহাড়। এগুলো একটানে দেখে আসতে পারবেন জাদুঘাটা নদী থেকেই, পাশেই, বাইক নিয়ে। এরপরে কী করতে পারবেন, শিমুল বাগানে যেতে পারবেন, টেকের ঘাট, তারপরে হচ্ছে নীলাদ্রি লেক, তারপরে একটা কী যেন আছে ছড়া, লাকমা ছড়া। এগুলো সব কিন্তু আপনার হচ্ছে টাঙ্গুয়ার হাওড়ের প্যাকেজের সাথে অন্তর্ভুক্ত। আপনি একটা ট্রিপে এসে প্রত্যেকটা জায়গায় আপনি কভার করতে পারবেন। এখন বুঝতে পারছেন ব্যাপারটা? ঠিক এরকম এইরকম। ঠিক, আসলে বলা ভালো, গিয়েছিলাম সুনামগঞ্জে। সুনামগঞ্জের সুনাম বাড়িয়েছে এমন কিছু স্থানে ঘুরেছি। সেই মিষ্টি অভিজ্ঞতাই আজ শেয়ার করব। দেখতে থাকুন পুরো ভিডিওটি। আমরা এই ট্যুরে সুরমা নদী থেকে যাত্রা শুরু করে অনেকগুলো নদী পাড়ি দিয়েছি। হাওড়ের হিজলবনে স্নান করেছি, নীলাদ্রি লেক, লাকমাছড়া, বারেকটিলা, কালা পাহাড়, রাজাই ঝর্ণা, সুনামগঞ্জের সাদা পাথর, জাদুকাটা নদী ও মেঘালয়ের পাহাড়ের সৌন্দর্য উপভোগ করেছি। এই ট্যুর মধুময় করতে ছিল বিলাসবহুল হাউসবোট সিন্দাবাদ তরী ও এর পেশাদার একটি দলের সেবা। চমৎকার সব ফ্রেশ খাবার দাবার। চলুন এবার কী কী অ্যাক্টিভিটিস করলাম সেগুলো দেখাই এবং আপনাদের জন্য ধারণ করা সুন্দর সুন্দর দৃশ্যগুলোও দেখাই। সায়দাবাদ থেকে বাসে সোজা সুনামগঞ্জ নতুন বাস স্ট্যান্ড পৌঁছালাম সকালে, ঝুম বৃষ্টির মধ্যেই। ভেবেছিলাম একে তো বৃষ্টি, তার উপরেই সকালে নাজেহাল হতে হবে। বোট কোথায় জানিও না, চারপাশে কোনো মানুষজন নেই। তবুও সিন্দাবাদ তরীতে কল দিলাম। জাস্ট 2 মিনিটের মধ্যে দেখি বোটের একজন প্রতিনিধি এই বাদলা মাথায় অতিরিক্ত একটি ছাতা নিয়ে আমাদেরকে রিসিভ করতে চলে এসেছে। আমাদেরকে একটি করে ছাতা দিয়ে নিজে আমাদের লাগেজ নিয়ে বোটের দিকে রওনা হলো। 1 মিনিট হেঁটেই বোটে উঠে গেলাম। এই কথাগুলো না বললেও পারতাম, কিন্তু না বললেও অন্যায় হতো আপনাদের সাথেও, আবার ওদের সাথেও। অন্তত এই তথ্যগুলো আপনাদের জানা দরকার। যেখানে যায় না কেন, সার্ভিস আমার কাছে মেইন প্রায়োরিটি। সার্ভিস ভালো তো সব ভালো। যেহেতু বোটেই আমাদের 2 দিন 1 রাত কাটবে, এজন্য চলুন আগে বোটের অন্দরমহল আপনাদেরকে দেখাই। এটা একটা বিগ সাইজ হাউস বোট। উঠতেই একটা চমৎকার দোলনা, ভেতরে ঢুকতেই দারুণ একটা লবি। এখানে বসেই সবাই আড্ডা দিতে পারে। এরপরেই হাতের দুপাশে মোট 8টি কেবিন, এরপরে কিচেন ও ছাদে ওঠার সিঁড়ি। এটা হচ্ছে আমাদের কেবিন। খুবই চমৎকার ডেকোরেশন, সিলিংটা খুবই ইউনিক ডিজাইন, পর্দা, ওয়াল ও সিলিং মিলিয়ে কালার কম্বিনেশন চোখ সয়ে যাওয়ার মতো। অ্যাটাচ বাথ, চমৎকার একটা ব্যাপার। এটা হচ্ছে হ্যাঙ্গার, এখানে কাপড় চাপড় ঝুলিয়ে রাখা যাবে। এটা উইন্ডো, বোট ছাড়া করে উইন্ডোটা দেখাবো ভালো মতো। একটা ড্রেসিং টেবিল রয়েছে পেছনে। আর ওয়াশরুমটা কোনো বোট না ছাড়লে আলোর ব্যবস্থা হচ্ছে না। মিরর আছে, হ্যান্ড ওয়াশ রয়েছে, হ্যাঙ্গার রয়েছে, তারপরে শাওয়ারের জন্য ঝর্ণা রয়েছে। এরপরে আছে হাই কমোড, এমন একটা বিন দেয়া আছে। তারপর এখানে একটা সিঙ্ক আছে, সিঙ্ক। এই তো লাইট রয়েছে, একটা অডোনিলও দেওয়া রয়েছে ভেতরে। সো সব মিলিয়ে খুবই চমৎকার ব্যাপার। পেস্ট, টুথপেস্ট, শ্যাম্পু, 2 ব্রাশেস। সিন্দাবাদ তরীতে আছি। এই তরী ছাড়বে হচ্ছে সকাল 8টায়। এখন বাজে কয়টা দেখি, এখন বাজে 7টা, মাত্র 7টা বাজে। বেশ আর্লি চলে এসেছি। শেষ পর্যন্ত রাত 10টায় রওনা দিয়ে কয়টা নামছি আমরা, 6:30, রাইট? 6:30টায় নেমেছি আমরা নতুন বাস স্ট্যান্ডে, সুনামগঞ্জ নতুন বাস স্ট্যান্ডে নেমেছি। আপনি কোথায় নামবেন, কোথায় আপনাকে নামতে হবে সেটা ডিপেন্ড করবে আসলে আপনি কোন বোটে উঠছেন সেটার উপরে। তো ব্যাপারটা হলো যে এসেই যে বোট পেয়ে যাবেন এরকম না, আপনাকে বোট আগে থেকে বুকিং করে আসতে হবে। কথা বলার মাঝেই কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে গিয়েছিল, লেবুর শরবত। ক্লান্তি দূর করতে এই জিনিসের তুলনা নেই। পিছনেই সিঁড়ি দিয়ে ছাদে ওঠা যায়।
আচ্ছা, এখন এখানে দেখা যাচ্ছে যে বয়া রয়েছে, লাইফ জ্যাকেট রয়েছে। ভাই সবার জন্য কি লাইফ জ্যাকেট আছে? শর্টেজ নাই তো? কোনো শর্টেজ নেই, সবার জন্যই বয়া দেওয়া হবে লাইফ জ্যাকেট, যার যেটা দরকার সেটার পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। এটা হচ্ছে পানির ট্যাঙ্ক, দুটো ট্যাঙ্ক রয়েছে পানির। একটা ট্যাঙ্ক, পিছনে একটা ট্যাঙ্ক। বেসিক্যালি এখনও আমরা ঘাটেই আছি। এটা ব্রিজ, এটা তো সুরমা নদী না ভাইয়া? আচ্ছা, এটা সুরমা নদীতে আমরা আছি। এই দেখেন পেছনে কিন্তু ব্রিজ, আচ্ছা। আর এই যে বলছিলাম না, মেইন রোড কিন্তু এটা, আমরা এই গেট দিয়ে এসেছি। তো এখান থেকে আমাদেরকে রিসিভ করা হয়েছে। বৃষ্টি আবার শুরু হয়েছে। এখন আমরা বোটের ছাদে আছি। বোট অনেকক্ষণ আগে ছেড়েছে, এখন হচ্ছে নাস্তা করার জন্য ছাদে এসেছি। যারা যারা বোটের গেস্ট আছে সবাই আমরা ছাদে এসে অলরেডি বসে আছি। অল্প কিছুক্ষণের মধ্যেই ব্রেকফাস্ট সার্ভ করা হবে। এখন বাজে হচ্ছে 9:05। এখন ব্রেকফাস্ট করে আরও ঘন্টা দিনে বোট চলবে, তারপরে কোথায় যাই সেটার আপডেট নিশ্চয়ই দিব। তো এখন কী কী ব্রেকফাস্ট থাকছে দেখাচ্ছি। কি যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। সারা পথের জার্নি করার ক্লান্তি একেবারেই দূর হয়ে গিয়েছে। চারপাশে থই থই পানি, মাঝখানে চলমান হাউসবোট। ঠিক এই সৌন্দর্যের মাঝে বসেই সকালের বাহারি নাস্তা, ভুনা খিচুড়ি, চিকেন কারি, ডিম ভুনা, বেগুন ভাজা, জলপাইয়ের আচার, লেবু ও শশা, 7 আইটেমের এই নাস্তাকে বাহারি নাস্তা ছাড়া আর কী বা বলা যেতে পারে। বাই দ্য ওয়ে, হাউসবোটে ভাসমান জীবন হলেও খাওয়ার জন্য কিন্তু ফিল্টার পানি। বসে সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম, ব্রেকফাস্ট ডান। এটা হচ্ছে ব্রেকফাস্ট পরবর্তী চা। যারা বিশেষ করে চা পছন্দ করেন তাদের জন্য বেস্ট। আমি ইউজুয়ালি চা পান করি না, কিন্তু এই পরিবেশে তারপর ব্রেকফাস্টের যে মেনুগুলো ছিল সব মিলিয়ে চাটা সেরা লাগছে। অনেক দূরে দিগন্ত, মাঝখানে বোট, চারপাশে থই থই পানি। আশপাশে আরও কিছু বোট যাচ্ছে, কারণ একই গন্তব্যে তো অনেক বোট যাচ্ছে, তো অন্যান্য বোটও রয়েছে। কিন্তু চারপাশে শুধু যেদিকে তাকাবেন শুধু পানি আর পানি, থই থই করছে পানি, আর মাঝখানে বোট চলছে। বোটের ছাদের উপর আমরা অনেক মানুষ বসে রয়েছি, কেউ চা পান করছে, কেউ ধূমপান করছে, কেউ বসে বসে গল্প করছে। এই তো মানে খুবই চমৎকার একটা সময় কাটছে। সকালের নাস্তা শেষে কেবিনে ফিরে জানালায় পা ঝুলিয়ে বসে দেখছিলাম হাওড়ের ডুবে যাওয়া এলাকাগুলো। কি এক জীবন! প্রতি বছর কয়েক মাস পানির নিচে থাকে এই জনপদ। আমরা দূর থেকে আসি এগুলো দেখতে, আবার ঠিক একই সময় কত কঠিন সময় পার করে এই জনপদের মানুষেরা। যাই হোক, এর মধ্যে আবার চলে এলো সিজনাল ফল, আম, কাঁঠাল ও পেয়ারা। প্রতিটি ফলই ছিল চমৎকার স্বাদের। আসলে সকালের নাস্তার পরিমাণ ছিল পর্যাপ্ত, খিচুড়ি রিফিল করার সুযোগ ছিল, এজন্য ব্যাক টু ব্যাক খাবার গ্রহণের জন্য পেট প্রস্তুত ছিল না। যাই হোক, সময়টা ভালোই কাটছে আলহামদুলিল্লাহ। ঘন্টাখানেক বোট এভাবেই টানা চলতে থাকবে। ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। মনে হচ্ছিল চোখ বুঝলেই অনেক কিছু মিস করে ফেলবো। এর মাঝেই আবার দুধ চা দিয়ে গিয়েছে। আসলে যারা চা পাগল মানুষ তাদের জন্য এখানে চা অ্যাভেলেবেল। আমি পারতপক্ষে চা ছুঁয়ে দেখি না, কিন্তু এই পরিবেশে চা হাতে না নিলে চায়ের অপমান হবে। দেখতে দেখতেই আমরা হিজলবনে চলে এলাম, সেই বহুল পরিচিত ওয়াচ টাওয়ারের কাছে। এখন লাফালাফি, ঝাপাঝাপি, জলকেলি করার পালা। হাউসবোট হিজলবনে ভিড়লেই ছোট ছোট ছিপি নৌকা এসে ভিড়ে যায় বোটের পাশেই। 100 টাকা দিয়ে একটা বোট নিয়ে নিলাম, কারণ হাউসবোট এই বনের ভেতর দিয়ে চলতে পারবে না। সুতরাং আগামী 1 ঘন্টা এই বোটে করে বনের ভেতর ঝাপাঝাপি করব। নৌকা থেকেই লাইফ জ্যাকেট নিয়ে পরে নিয়েছি। গাছের উপরে উঠে বসে আছি, ড্রোন শট নিচ্ছি গাছের উপরে উঠে বসে। প্রচুর পরিমাণে গাছ রয়েছে এখানে, একদম গাছের অলমোস্ট মকডালে উঠে বসে আছি। নিচে প্রচুর পরিমাণে নৌকা এবং মানুষজন রয়েছে। তো এখানে না আসলে আসলে বুঝতে পারবেন না হোয়াট আ ফিলিং, মানে আমি বোঝাতে পারবো না, বোঝানো সম্ভব না। কী যে মজা হচ্ছে, কী যে আনন্দ, কী যে চমৎকার ফিলিং এখানে আসার পরে। এটা জাস্ট there is no word to explain at this moment. আমারে করলি রে দেওয়ানা, মনে তো মানে না, দিলে তো বুঝে না, মনে তো মানে না, দিলে তো বুঝে না।
হিজলবনের জলকেলির মধুর স্মৃতি হয়তো কোনো দিন ভুলতে পারবো না। এতটাই উপভোগ্য ছিল ভ্রমণের এই অংশ। সাথে নৌকার এই ছোট্ট ভাইটার চমৎকার গান কিন্তু একেবারে কমপ্লিমেন্টারি। 3টি গান শুনিয়ে আমাদেরকে বিনোদিত করেছিল সে। সারাদিন হিজলবনের পানিতে থাকতে পারলে ভালো লাগতো, কিন্তু মনের ইচ্ছার বিরুদ্ধে উঠে পড়লাম, কারণ দুপুরের খাবারের সময় হয়ে গিয়েছে। খেতে খেতে রওনা হব টেকের ঘাটের উদ্দেশ্যে। দুপুরের খাবার সবাই একসাথে লবিতে বসে খাবো। আমাদের সহযাত্রী যারা ছিলেন সবাই এত চমৎকার যে এখনো সবাইকে মিস করছি। সবাই সুস্থ ও নিরাপদে থাকুক, দোয়া করি সবার জন্য। দুপুরে চলন্ত বোটের লবিতে বসে চারপাশের স্নিগ্ধ সৌন্দর্য উপভোগ করছিলাম আর লাঞ্চ করছিলাম। দুপুরের মেনু ছিল সাদা ভাত, নদীর বোয়াল মাছ, রুই মাছের ভর্তা, কই মাছ ভাজা, আলু ভর্তা, লেবু, শসা ও মুড়ি ঘন্ট। আমার জীবনে খাওয়া সেরা মুড়ি ঘন্টগুলোর একটি এই বোটেই খেয়েছিলাম। একদম মনে রাখার মতো একটা আইটেম, জাস্ট অনবদ্য একটা মেনু। 8 আইটেমের লাঞ্চ। লাঞ্চের পর কেবিনে ফিরে বিশ্রাম করলাম। এর মাঝেই পৌঁছে গেলাম টেকের ঘাটে। রেডি হয়ে নেমে পড়লাম। ছোট্ট একটি লোকালয় এটা, একদম মেঘালয়ের পাহাড়গুলোর পাদদেশে। 2 মিনিটের হাঁটা দূরত্বে নীলাদ্রি লেক, বেশ চমৎকার। ওকে, আমাদের লাঞ্চের পরে এখন এসেছি হচ্ছে নীলাদ্রি লেক। বোটটা ভিড়েছে হচ্ছে টেকের ঘাটে। টেকের ঘাটে ভিড়ার পরে এখানে রাত থাকবে। আমরা নেমে এসেছি এখন নীলাদ্রি লেকে এসেছি। এই লেকটা একটু দেখবো, সুন্দর। অলরেডি লেকের পাড়ে চলে এসেছি। পানিটা বেশ স্বচ্ছ, সবুজাবু। আর হচ্ছে পেছনেই তো দেখতে পাচ্ছেন বিশাল পাহাড়। পাহাড়ের ভেতরেই মূলত বাংলাদেশের বর্ডার পড়েছে, মানে কিছু অংশ বাংলাদেশের মধ্যে আছে আর বাকিটা সিংহভাগই ভারতের মধ্যে। তো আমরা বলা যেতে পারে যে একেবারে সীমান্ত এলাকাতে রয়েছি। আর এখান থেকে দেখা যাচ্ছে যে ছোটো ছোটো টিলার মতো যে এই লেকটা ঘুরে দেখার জন্য যে রাস্তাটা, রোডটা চলে গিয়েছে, এটা কিন্তু মূলত সুন্দর দেখতে, ভ্যালির মতো দেখতে। তো আমরা ওদিক দিয়েই মূলত যাব। তো চলেন যাওয়া যাক। সো আমরা টেকের ঘাট থেকে গিয়েছিলাম হচ্ছে নীলাদ্রি লেক। তো ওটা একটা ভুল সিদ্ধান্ত হয়েছে, কারণ যে রোদ, এখন তো টানা রোদ, খুবই কষ্ট হয়েছে। তো ভুল হয়েছিল কি, টেকের ঘাট থেকে নীলাদ্রি লেকে যাওয়ার সময় যারা ওখানে বাইক সার্ভিস আছে ওরা আমাদেরকে বলেছিল চলেন লাকমাছড়া নিয়ে যাই, যাতায়াত 200 টাকা, ফেরার পথে নীলাদ্রি লেক ঘুরিয়ে নিয়ে আসবে। তো সেটা আমরা শুনিনি। আমরা ভাবলাম যে নীলাদ্রি লেক তো সামনেই, 2 মিনিট হেঁটে গেলেই হয়। তো আমরা হেঁটে গিয়ে দেখলাম যে আসলে কষ্ট হচ্ছে। সো বোকামির মাসুল দিলাম। আমরা পরে বাইক নিলাম। বাইক নিয়ে এখন এই মুহূর্তে আছে হচ্ছে লাকমাছড়াতে এসেছি। বেশি সময় লাগেনি, মনে হয় 10-15 মিনিট লেগেছে, কিন্তু রাস্তার অবস্থা কিন্তু ভয়াবহ। পেছনে বিশাল দেখেন পাহাড়, বিশাল পাহাড়। তো বাইক নামিয়ে দেওয়ার পরে বেশ খানিকটা হাঁটতে হবে। আমাদের সময় আবার 20 মিনিট। আমার তো মনে হচ্ছে ওখানে যেতেই 10 মিনিট লেগে যাবে। হ্যাঁ, এবার এসেছি যেহেতু একটু ঘুরে দেখে যাওয়া উচিত, নাহলে মনে আফসোস থাকতে পারে, সেজন্য যাচ্ছি। তো চলেন গিয়ে দেখি কী অবস্থা। ঝিরির মতো রয়েছে, দূর থেকে ছোটো একটা ঝিরির মতো। এই যে আমার পেছনে দেখছেন, এই যে আমি এখন লিটারেলি এর মধ্যে নেমে পড়েছি জুতা পায়ে। অনেক ঠান্ডা, বাইরে গরম থাকলেও এখানে খুবই আরাম লাগছে, বেশ ঠান্ডা পানি। এবার মনে হচ্ছে এর মধ্যে শুয়ে পড়ি, তাই না? শুয়ে পড়তে ইচ্ছা করছে, শুয়ে পড়লে আরাম লাগতো, কিন্তু সেই সময় নাই আমাদের হাতে। 20 মিনিট, আস্তে আস্তে 10 মিনিট হয়ে গেল। ফিরে এসে বিকেলটা একটু বিশ্রাম করে সন্ধ্যার আগেই ছাদে উঠলাম। জাস্ট অস্থির একটা দৃশ্য। এখন মেঘালয়ের উপরের আকাশটা এখন ভিন্ন জগতের মতো লাগছে। সন্ধ্যার পর বোটের চেহারা বদলে গেল, আলোক ঝলমলে এক প্রমোত্তরীর রূপ নিয়ে নিল। এর মাঝেই সন্ধ্যার হোমমেড নাস্তা চলে এলো। রাত প্রায় 1টা নাগাদ ছাদে আড্ডা দিয়ে শুয়ে বসে কাটালাম। অনেকে কাঠ খেলে গল্পগুজব করে নিজের মতো করে সময় কাটিয়েছেন। এর মাঝেই ডিনারটাও করে নিয়েছি। রাতের আইটেম ছিল হাঁস ভুনা, শিম ভর্তা, রুই মাছ ভুনা, লেবু, শসা ও সাদা ভাত। একদম ফাটাফাটি আইটেম যাকে বলে। কাল আবার অনেক অ্যাক্টিভিটিস, এজন্য রাত বেশি না করে ঘুমিয়ে পড়লাম। খুব সকালেই বোট টেকের ঘাট ত্যাগ করলো। পৌঁছে গেলাম শিমুল বাগান। টিকিট কত করে? 30 টাকা, দুটো টিকিট দেন। জনপ্রতি 30 টাকা করে টিকিট কিনে ঢুকে পড়লাম বিশাল আয়তনের এক শিমুল বাগানে। বিশাল শিমুল বাগান, জয়নাল আবেদিন শিমুল বাগান। লুক, বিশাল, অনেক বড় শিমুল বাগান, কিন্তু এখন সব সবুজ পাতায় ছেয়ে আছে, কোনো শিমুল ফুল নেই, কারণ এখন সিজন না। ভাবছিলাম যখন ফুল ফোটে তখন এই বাগান দেখতে কেমন লাগে। ভেতরে গিয়ে সবুজের মেলায় হাঁটাহাঁটি করলাম, ছবি তুললাম। এখানে বসে থেকে মেঘালয়ের পাহাড়গুলো ভিন্ন রূপে দেখলাম আর ঘোড়ায় চড়ার চমৎকার অভিজ্ঞতা অর্জন করলাম।
ঘোড়া দৌড়ানোর সময় নিজেকে যোদ্ধা যোদ্ধা ফিল হচ্ছিল, মনে হচ্ছে আমি যুদ্ধ করতে যাচ্ছি, শুধু হাতে তরবারি ছিল না। এখানে আর তেমন কিছুই করার নেই, তাই বোটে ফিরে এলাম। গন্তব্য বারেকটিলা। বারেকটিলা পৌঁছানোর আগেই সকালের নাস্তা সেরে নিলাম। মেনু ছিল অদ্ভুত স্বাদের এক বিরিয়ানি, চিকেন কারি, লেবু ও শশা। চমৎকার আইটেম। এটা বারেকটিলা না? এটা এটা না, এটা হইছে বরগুটিলা। বরগুটিলা বরগুটিলা মানে বারেকটিলা টিলা না। উপরে হইছে বারেকটিলা হইছে উপরে বরগু গ্রামের নাম। গ্রামের নাম বরগুম মানে নাম এমনি বরগুম। বারেকটিলা তো সারাটাই আচ্ছা, আপনার বারেকটিলা কেওয়াগাড়ও দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, যে আপনাদের বাইক সার্ভিস তাই না? জি। বাইক নিয়ে কোথায় কোথায় কভার করেন পুরোটা? আমাদের বারেকটিলা যাই নীলাদ্রি, টোটালি রাজা কাবার জন্না, শুকনা সাদা সিজনে দিনে একটা আছে ওইদিকে। ওই যে নীলাদ্রিও যায়, এখান থেকে যায় নীলাদ্রি এখান থেকে যাওয়া যায় বাইক দিয়ে। বাইকে যাওয়া যায়। সাদা বোতল একটা ভোলাগঞ্জ আছে, এখানে না, কি এটা আরেকটা? শোনা- না, সুনামগঞ্জ সাদা ভোলাগঞ্জ সাদা পাথরে আরেকটা। আচ্ছা, তাহলে এখানে কোনটা কোনটা কভার করেন আবার বলুন তো? এখন আমরা এখানে কাবার করি বারেকটিলা, হুম। তারপরে কাবার করি বারেকটিলার হেদিক দিয়ে আরেকটা আছে কালা পাহাড়, পর্যটকরা কালাপাহাড়, পর্যটকটা কালা পাহাড়টা হ্যাঁ, এরপরে করি রাজাই যে ঝর্ণা। রাজাই ঝর্ণা, সাদা পাথর, সুনামগঞ্জ সাদা পাথর। সুনামগঞ্জ সাদা পাথর চারটা। চারটা। এরপরে হইলো আপনার এই যে নীলাদ্রি লেক, লাকমাছড়া আছে। নীলাদ্রি লেক, ওইগুলো লাকমাছড়া। বাদ দিলাম, তাহলে এই চারটা হলো। যদি কভার করেন এই চারটা, কত সময় লাগে এখান থেকে আসতে যেতে? আসা যাওয়া আপনার 30-35 মিনিট সময় লাগে। 35 যাওয়া মিনিট আর সময় আসা লাগে। মিলে? জি। আপনাদের সময় নিলে আরো, আপনারা তো 40 মিনিট সময় নেন। কত টাকা চার্জ করেন এমনিতে এগুলো? একটা বাইকে দুইজন থাকলে পার একটা পাস আপনার বাইকে 300 টাকা। দুজন থাকলে এটা Per pass? মনে করেন যে একজন 250-300 এরকম। এটা হলো সময়ের উপরে বাড়ার নির্ধারিত। আর মামার আয়া তো আমরা আমাদের কিছু দেখি আয়া অনেক চূড়ার জায়গা না, কষ্ট দিকে সেটা দিয়ে সময় দিয়ে, আর পাহাড়ি রাস্তা রাস্তা তো। তো ব্যাকওয়ার্ড। তারাই খুশি হয়ে দিয়ে দিয়ে রাস্তা ভালো না তো, রাস্তায় সব অনেক- কাঁচা রাস্তা? সব কাঁচা বলতে রাস্তা। আপনার এই যে পাহাড়ি রাস্তা আর কি, ভাঙাচোরা। পাথর উঁচু দিয়ে নিচু। পাথরের আচ্ছা, চিকা চাপা দিয়ে। দূরে বসে ভালো মতো। ওখানে এখানে কি বিজিবি আছে? ওই যে রয়েছে বিজিবি কোর্ট, এখানে বিজিবি বসা থাকে। আচ্ছা, বিজিবি দেখলে এখানে আওয়া লাগে দিত না। একলা চলে এসেছে একটা বাইক নিয়ে। এটা বাংলাদেশের একদম সীমান্ত খুঁটি 1205। 1203 ও আই এম সরি, থ্যাংক ইউ, আমি ভুল করেছি, 1203। আর ওপাশ থেকে ইন্ডিয়া, আর বাংলাদেশ। এপাশ থেকে পাসপোর্ট ভিসা ছাড়া ইন্ডিয়া দেখা দিলাম। এখান থেকে ভিউটা খুবই চমৎকার। মনে হচ্ছে বাইকটা নিয়ে আসাটা ভালো হলো, রাইট?
না আসলে মিস করতাম। ওখানে আর একটা টিলা দেখা যাচ্ছে, I don't know, পরিবেশটা খুবই সুন্দর। তাই তো এখানে আদিবাসী আছে? বলেন কি? সুনামগঞ্জ আদিবাসী আছে, এটা তো জানা ছিল না। ওকে, গ্রেট। এটা পাহাড়ের উপর না ভাইয়া? এটা পাহাড়ের উপরে আছে। কি নাম এটা? এই পাহাড়ের টিলা। এখন আমরা পাহাড়ের টিলার উপরে আছি। এই জায়গাটা আপনারা কেউ লয়ে যেত না। যেটাকে পর্যটকরা এটাই এটাই কালা পাহাড়। এটাই কালা পাহাড়টা এখান থেকে কালা পাহাড়, কিন্তু কোথাও তো কালো দেখা যাচ্ছে না। কালো এটা আজকে রোদ্রের জন্য মানে কালো একটা ভিউ সব সময় থাকে একবারে। মেঘের কারণে নাকি নাকি এমনিই কালো? এমনিতেই কালো একটা ইয়েও থাকে, রোদ্রের কারণে আহি না। ওকে।
এখন আমরা কালা পাহাড়ে চলে এসেছি। এই যে সবুজে আচ্ছাদিত হালকা লাল মাটির যে পাহাড়টা, এটাকেই মূলত কালা পাহাড় বলে। তো এখানে আমরা আসলে নামবো না আমি, কারণ এখান থেকে বসেই দেখে ফেলেছি যা দেখার, কারণ এই পাহাড়টাই দূর থেকে দেখছিলাম, রাইট? দূর থেকে এই পাহাড়টাই দেখছিলাম, তো কাছাকাছি এসে একটু দেখা হলো। সো আমরা এখন নেক্সট গন্তব্যে মুভ করবো, রাইট ভাই? ঠিক এখন আছে। আমরা রাজাই ঝর্ণায় যাবো। রাজাই ঝর্ণা, হ্যাঁ, রাজাই ঝর্ণা। ওকে, লেটস গো। হ্যাঁ। সবাই হাই গাইস। আমরা কি এখন নিচে নামলাম? বারেক টিলার নিচে? এখন আমরা বারেক টিলার নিচে আছি। এখানে কিছুটা সমতল হ্যাঁ। ভূমি আছে। বারেক টিলা এখন শেষ। এখন যে এলাকা দিয়ে যাচ্ছে এলাকার নাম কি? বড়ইপাড়া। বড়ইপাড়া। ভাই ফার্মেসি আছে এখানে? হ্যাঁ, ওষুধের দোকান আছে রোডে? একটা থামাইন তো ওষুধের দোকান দেখে। হ্যাঁ, যেখানে আছে আর কি, যদি রোডের যেতে যেখানে পড়ে আর কি। নিজেদের এলাকা জানান দিচ্ছে।
তো অবশেষে রাজার ঝর্ণাতে পৌঁছে গিয়েছি। খুব বেশি বড় কিছু নয়, কিন্তু ঝিরিটা চলে গিয়েছে ঠান্ডা পানি, এবং দেখতেই পাচ্ছেন কি চমৎকার একটা ঝর্ণা। ছোটোখাটো হলে করে কিন্তু মানুষজন ভিজছে, কারণ ঝর্ণায় এসে না ভিজলে মন এমনিই খারাপ হবে। কারণ ঝর্ণার পানি এতটা বেশি ঠান্ডা হয়, এতটা বেশি আরামদায়ক হয়, এখানে যদি না ভিজেন জলকেলি না করেন তাহলে কিছুটা আশা দিতে হবে। কিন্তু আমি এমনিতে ভিজবো না, কারণ আমি ভেজার মতো কন্ডিশনে নাই। বাইক নিয়ে এসেছি অনেক দূর থেকে, ভিজে বাইকে যাওয়াটা আবার টাফ হবে। তো এই একেবারে মোটামুটি জঙ্গলের মধ্যে মেইন রুট থেকে বেশ খানিকটা হেঁটে আসতে হয়েছে। চলুন একটু উঠা যাক এদিক দিয়ে, এদিকে রাস্তা আছে, বাট একটু বাঁকা পথে উঠে দেখি কীরকম লাগে। ফাইনালি রাজাই ঝর্ণা। কি শব্দ! উৎপত্তি স্থল আরও অনেক পেছনে গেলে হয়তো আরও অনেকগুলো ধরনের এরকম দেখা যাবে। এবার স্কুল। সো এখন চলে আসলাম সুনামগঞ্জ সাদা পাথর শুধু বললে আসলে মনে হতে পারে ভোলাগঞ্জ, তো সাদা পাথর আছে, আবার নতুন করে সুনামগঞ্জে এদিকে সাদা পাথর কোত্থেকে এলো। তো এটা হচ্ছে সুনামগঞ্জ সাদা পাথর। এই যে পেছনে পাথরগুলো আসলেই সাদা সাদা রয়েছে। খুবই ছোট জায়গা, ভোলাগঞ্জের তুলনায় এটা কিছুই না। তারপরেও এখানে সাদা পাথর রয়েছে বলেই এটার নাম সাদা পাথর। এখানে ঝিরি রয়েছে, পাহাড় থেকে নেমে আসা ঝিরিগুলোর শব্দগুলো খুবই চমৎকার, এবং যথারীতি ঝিরির পানি যেহেতু ঝর্ণার পানি, তো এটাও অনেক ঠান্ডা, শান্ত শব্দ, ঠান্ডা অনুভূতি, খুবই চমৎকার। বারেকটিলা, কালাপাহাড়, রাজাই ঝর্ণা ও সাদা পাথর ঘুরে বোটে ব্যাক করে একটু বিশ্রাম করলাম। এর মাঝে জলপাইয়ের আচারে মাখানো ঝালমুড়ি চলে এলো। আহ, কি একটা অবস্থা! চারপাশের পরিবেশ আর খাবার দাবার মিলে একদম জমে ক্ষীর। চলে এলাম জাদুকাটা নদীতে। এখানে আজকে আমরা গোসল করব। এই জায়গাটা ছবির মতো সুন্দর। লাইফ জ্যাকেট নিয়ে এই নদীতে ঘণ্টাখানেক ঝাপাঝাপি করার সুযোগ পেলাম। জাদুকাটা নদীর এই দৃশ্য মনের মাঝে গেঁথে থাকবে বহুদিন। এবার লাঞ্চ করতে হবে। আমাদের এই ট্রিপ আজকে মূলত এখানেই শেষ। এখন ফেরার পালা। ফিরতে ফিরতে বিষণ্ণ মনে লাঞ্চ করে নিলাম। আজকের মেনু ছিল সাদা ভাত, রুই মাছের ভোনা, চিকেন কারি, মিষ্টি কুমড়ো, টমেটোর মজাদার একটা সালাদ, টমেটো ডাল, লেবু ও শশা। কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা ছিল, কিন্তু অবাক করে দিয়ে এত চমৎকার একটি ডেজার্ট আসবে ভাবতেই পারিনি। অস্থির মজার একটি ডেজার্ট ছিল এটা। যাই হোক, লাঞ্চ শেষে লবিতে অনেকটা সময় বসেছিলাম। এত চমৎকার পরিবেশেও এখন মন খারাপ লাগছিল, শুধু ফিরে যেতে হচ্ছে এজন্য। আমার ধারণা সবারই এমন ফিল হচ্ছিল। কেবিনে ফিরে আর একটু বিশ্রাম নিয়ে লাগেজ গুছিয়ে ছাদে গিয়ে বসলাম। বিকেল আর সন্ধ্যাটা ছাদেই পার করব। এই সময়টা নদীর পানি, চারপাশের দিগন্ত, আকাশ সবকিছু তাদের সৌন্দর্য উজাড় করে দিয়েছিল। এগুলো ক্যামেরায় ধারণ করা যায় না, শুধু চর্মচক্ষু দিয়েই এগুলো অনুভব করা যায়। ভেবেছিলাম দুপুরেই খাবার দাবারের জবনিকাপাত হয়েছে, কিন্তু না, কিছুই বলার নেই আর। আমি অভিভূত। আর কিছু সময়ের মধ্যে আমাদের চমৎকার ট্যুর শেষ হতে চলেছে। পুরো ট্যুরের বিবরণ দেখে শুনে হয়তো ধারণা করতে পেরেছেন এই ট্যুর কতটা আনন্দদায়ক ছিল, মনে রাখার মতো ছিল। সত্যিই এই ট্যুর আমি বহুদিন মিস করব। এর বাইরেও এই ট্যুর সংশ্লিষ্ট কিছু বিষয় আমি মিস করব, সেগুলো আপনাদেরকে জানাতে চাই। নাম্বার 1, এই বোটের টিম, তারা খুবই পেশাদার। শুধু তাদের হসপিটালিটির বর্ণনা যদি করি তাহলেও একটা ফুল লেন্থ ভিডিও হয়ে যাবে। বোটের ওনার ইজ ভেরি লাকি পারসন। তাদের সবার জন্য দোয়া। এই সার্ভিস তারা ধরে রেখে আরও বেশি ইমপ্রুভ করবে, এটাই আমার প্রত্যাশা। নাম্বার 2, বোটের শেফ, অস্থির তার রান্নার দক্ষতা। এমন একটা আইটেম নেই যেটা মজা হয়নি। তার রান্নার দক্ষতা আরও বৃদ্ধি হোক। নাম্বার 3, জেনারেটরের বিদ্যুৎ, তারপরেও 24/7 বিদ্যুৎ সরবরাহ ছিল। এবং নাম্বার 4, যেহেতু বলেছে ওরা পেশাদার, তাই নতুন করে ওদের বিহেভিয়ার নিয়ে বলার কিছুই নেই বা দরকারও নেই। তবুও ওরা সবাই ছিল অস্বাভাবিক রকমের হেল্পফুল। একটা প্রয়োজনের কথা বলেছি আর সে বিষয়ে ওদের হেল্প পাইনি এমন একবারও হয়নি। এখন পর্যন্ত আমার যতগুলো ট্যুর হয়েছে, আমার দেখা বেস্ট টিম, যাদের কাছ থেকে এত চমৎকার হসপিটালিটি পেয়েছি। যাই হোক, ট্যুরের কিছু সাবধানতার কথা বলে দিই। নাম্বার 1, যেহেতু প্রত্যন্ত অঞ্চল এবং ভাসমান অবস্থায় কাটাতে হবে, সুতরাং কিছু দরকারি ওষুধ অবশ্যই সাথে রাখবেন। নাম্বার 2, কোথাও গ্যাঞ্জামে জড়াবেন না, না বুঝলে না চিনলে বোটের স্টাফদের হেল্প নেবেন। এবং নাম্বার 3, অ্যান্ড ইটস ভেরি ইম্পর্ট্যান্ট, অবশ্যই ভালো হাউস বোটে ভ্রমণ করবেন।
সিন্দাবাদ তরি থেকে টাঙ্গুয়ার হাওড় ভ্রমণের সমাপ্তি এখানে। আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে। পরবর্তী ভিডিওতে নতুন কোথাও আবার দেখা হবে আপনাদের সাথে। ভালো থাকবেন।